অসাধারণ একটি গল্প যদি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। নানি বুকে দেখে হতচকিত হলো আকশা। নানি বুকে চুমু খেতে দেখেছে ভেবেই চরম অস্বস্তিতে পড়লো। মিনমিন করে বলল, ওই ফোনের স্ক্রিনে ময়লা পড়েছিল নানিবু, সেটাই পরিষ্কার করছিলাম আর কি। মুখ দিয়া। নানিবু প্রশ্নটা করে হাসতে শুরু করেন। হাসতে হাসতে বিছানা থেকে গড়িয়ে পড়েন পারলে। কতক্ষণ পর হাসি থামিয়ে ধীরে সুস্থে বললেন, বুঝি গো নাথ বউ, সব বুঝি। তোমাগো বয়স পার করে আইসি কবেই। আমগেও এমনি স্বামীর সাথে আদর সোহাগ করান লাগতো, নাইলে কপালে বিছা আসিল। অবশ্যই এমনি স্বামীর কাছে যাইতাম, স্বামীর লগে আদর ভালোবাসা কইরেতে আবার কিসের শরম। লও কথা কও তোমার স্বামীর লগে, আমি একটু ঘুমাই লই, ভোরে উঠতে হইব আবার। নানিবু বালিশে মাথা পাতলেন। আবারও মিনিট পাঁচেকের মধ্যে ঘুমের দেশে তলিয়ে গেলেন তিনি। সেটা বোঝা গেল হালকা নাক ডাকার শব্দে। মেজবা এতক্ষণ কলেই ছিল। মেজবা ফোনের ড্রয়ারের ওপর রেখে হেয়ার ড্রায়ার দিয়ে চুল ড্রাই করে নিচ্ছিল। স্পিকার লাউডে ছিল। ওপাশ থেকে চাপা স্বরে নারী কণ্ঠ, মেজবা ডাকটা শোনা মাত্র হেয়ার ড্রায়ারের ফ্লাগ খুলে সেটা রেখে ফোন নিয়ে বিছানায় এসে বসলো। জবাব দিল হুম। ওপাশে নীরবতা। আকশা চুপচাপ শুয়ে আছে, ফোনটাকে বালিশের সাথে মিশিয়ে কানের কাছে চেপে ধরে আছে। আকশাকে চুপ থাকতে দেখে মেজবা ফিচেল হেসে বলল, মাঝে মাঝে মুরগি এভাবেও ধরা খায়। আপনি আমাকে মুরগি বললেন? প্রশ্নটা করে আকশা চুপ হয়ে গেল। হ্যাঁ, ও তো মুরগিই বটে, নিজেকেও মুরগি মনে করে আর মেজবাকে শিয়াল। সেদিন রাতে নিজেই স্বীকার করেছে। তারপরে এমন অহেতুক প্রশ্ন করা মানে হয় না। মেজবার দুর্লভ হাসির শব্দ শোনা গেল অপর প্রান্ত থেকে। আকশা বুঝলো লোকটা আকশার এভাবে নানিবুর কাছে ধরা খাওয়ার কাণ্ডে ভীষণ মজা পেয়েছে। হাসি থামছেই না। কিছু সময় পরে থেমে মেজবার গলার স্বর বদলালো। সব সময়কার মতো বিদ্রুপ পত্তাক চতুর্বিশিষ্ট মিশ্রিত স্বরে বলল, নানির বউ কথায় মনোযোগ দিয়ে শুনছো কি? স্বেচ্ছায় স্বামীর কাছে যেতে হয়, তাহলে স্বামী আরও বেশি বেশি ভালোবাসে। ওপাশ থেকে চাপা আওয়াজে মেজবার নেশা ধরানো কণ্ঠে কথাটা শুনতে কুঁকড়ে যায় আকশা। বিছানার চাদর খামচে ধরে এক হাতে কথাটা আর একটুখানি ভালোভাবে টেনে নিয়ে গুটিসুটি মেরে শুলো। মেজবা বলল, বিছানার চাদর খামচে ধরে রেখো না, নির্জীব বস্তু, ওটার উপরে খামখা অত্যাচার করো না। আকশা হতবুদ্ধ হলো। মেজবা কিভাবে বুঝলো যে ও বিছানার চাদর খামচে ধরে রেখেছে? লজ্জায় মুখের দুই পাশ গরম হয়ে গেল ওর। চাদরটা আরও জোরসে খামচে ধরে নিল। আপাতত শুধু ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে মেজবা। কি লজ্জা পেলে? স্বামীর কাছে আবার কিসের লজ্জা? লজ্জা শরম তো সব সেই রাতেই। বাকিটুকু আর শেষ করতে দিল না আকশা। তড়িৎ মুখ চালিয়ে অস্থির কণ্ঠে বলল, চুপ প্লিজ, চুপ করুন মেজবা। এসব বাজে কথা বলবেন না। এত আজেবাজে কথা কিভাবে বলেন আপনি? বাজে কথা তো তোমাকেই শোনাই সুইটহার্ট, আজ অবধি অন্য কোনো মেয়েকে শোনায়নি। তুমি চাইলে তোমাকে আরও শোনাতে পারি। আর ইউ ইন্টারেস্টেড? না না না, আমি ইন্টারেস্টেড না, শুনবো না কিছু। মেজবা ফিসেল হাসি শোনা গেল ওপাশ থেকে। ফোনটা বোধহয় মুখের কাছে খানিকটা এগিয়ে নিয়ে এলো। চাপা স্বরে বলল, এখন ঘুমাও, রাত হয়েছে অনেক। লেট নাইটে ঘুমালে সেটা তোমার শরীরের জন্য ক্ষতিকর। আর আমার কানে যেন শারীরিক অসুস্থতার খবর না আসে। মাইন্ড ইট। সারা রাত এত আদর আদর কথা বলার পরে শেষবেলায় এসে এমন গাম্ভীর্য মিশ্রিত হুমকিমূলক কথা শুনে আকশার মন খারাপ হলো। ও আস্তে করে শুধু আচ্ছা বলে সায় দিল। মেজবা আরও এক সেকেন্ডও অতিবাহিত না করে কল কেটে দিল। ও কল কাটার পর আকশা ফোনটা বালিশের পাশে রাখতেই যাচ্ছিল, তখনই ফোনে মেসেজ আসার টিউন শব্দ হলো। ফোনটা হাতে নিয়ে দেখলো মেজবা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েছে, 5 মিনিটের মধ্যে ঘুমাবে, অনলাইনে যেন না দেখি। দেখলে খবর আছে। আকশার একটা বাজে অভ্যাস আছে, ও রাত 12টায় বিছানায় ঘুমানোর উদ্দেশ্যে যায় ঠিকই, তবে ঘুমায় 2-3টে নাগাদ। ঘুম না আসলে কতক্ষণ পর পর ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করে। আজও সম্ভবত তাই করতো, তবে মেজবার তরফ থেকে কড়া হুমকি পেয়ে আজ আর একবারও ফোন ধরল না। ঘুমানোর জন্য ফোকাস করতেই মিনিট 15-র মধ্যে ওর চোখে ঘুম নেমে আসলো। আজ ঘোর বর্ষার দিন।
রান্নাঘরে আজ পিঠা বানানোর উৎসব লেগেছে। অবশ্য এই উৎসব আয়োজন সব কিছু আকশা এবং তার অনাগত সন্তানের জন্যই। ও রান্নাঘরে বসেছিল এতক্ষণ। সবাই রান্নায় ব্যস্ত। আকশা টুলে বসে গল্প করছিল। নানিবু ওর চুলে বেণি করে দিয়েছেন তখন। শরীর চিটচিটে বোধ হয় হওয়ার কিছুক্ষণ হলো রুম থেকে এসে হাত মুখ ধুয়ে ব্যালকনিতে বসেছে আকশা। বাইরে জড়ো হাওয়া বইছে। আষাঢ় মাস চলছে এখন। আকাশ উঠাট নিখোঁজ আঁধার ছেয়ে যায় দিনের বেলায়ও রাত্রি নামে ধরণীতে। আজও তেমনটাই হয়েছে। এখন সবে বিকাল মাত্র, সন্ধ্যা নামতে বহু দেরি। তার আগে মনে হচ্ছে রাত নেমে গেছে। চারিপাশে পরিবেশ অন্ধকারে ডুবে গেছে। দিনের আলো আর নেই এখন। যে কোনো সময় বর্ষণ নামবে। দমকা হাওয়ায় ব্যালকনির টবে ঝোলানো পর্তুলকা গাছের পাতাগুলো দুলছে। ছোট ছোট ফুলগুলো দেখতে দারুণ লাগছে। আকশা চেয়ারে বসে সেগুলো দেখছে মনোমুগ্ধ দৃষ্টিতে। ঝড়ো বাতাসে কোথেকে জানি আম গাছের পাতা এসে উড়ে পড়ছে ব্যালকনিতে। এমন দৃশ্য উপভোগ না করে থাকা যায়? কেউ থাকতে পারে না আদৌ। ধীরে সুস্থে মিনিট ২-৩ মধ্যে বৃষ্টি নামলো ভূমিতে। আকাশ ফেটে বর্ষণের ধারা বইতে লাগলো। আকশা চেয়ারটা আর একটু সামনে টেনে রেলিংয়ের ধারে গিয়ে বসলো। হাত বাড়িয়ে ওপর থেকে নেমে আসা বর্ষণ উপভোগ করতে ব্যস্ত হলো। চারিদিকে আধার ছাওয়া। দূরে কোথাও হতে কুহুকের ডাক ভেসে আসছে। বর্ষণের এই দিনে মাটির সোদা গন্ধ নাকে ভেসে আছে। মরমরে ফুলের পাতার সুবাস পরিবেশটা অন্যরকম করে তোলে। আকশা বৃষ্টিতে হাত ভেজাতে ব্যস্ত ছিল। তখনই মেজবার কল। এই অসময়ে লোকটা খুব একটা কল দেয় না, আজ দিয়েছে। তার মানে কোয়ার্টারে আছে, অফিসে যায়নি। আকশার আন্দাজ সঠিক হলো। কল রিসিভ করতে ভিডিও কলে দেখলো মেজবা বাসায়, নিজ বেডরুমে বিছানায় শুয়ে আছে। মাথার নিচে তার সব সময়কার ঘুমানোর সঙ্গী বালিশটি। আকশা সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আজ অফিসে যাননি? মেজবা জবাবটা দিয়ে ভিডিও কলে আকশার দিকে ভালোভাবে তাকাতেই ভুরু কুঁচকে ফেলে গম্ভীর গলায় প্রশ্ন করে, তুমি এখন কোথায়? এই তো ব্যালকনিতে। কি করছো? বৃষ্টি দেখছি। আর হাত ভেজাচ্ছি বৃষ্টির পানিতে। আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে না? মেজবার ওখানেও বৃষ্টি হচ্ছে। ফোন কলের মধ্যে হতেই বৃষ্টির রিনিঝিনির শব্দ আর মেঘের গর্জন কানে আসছে। তবুও প্রশ্ন করছে। তবে মেজবাইয়ের ওর প্রশ্ন কোনো প্রত্যুত্তর করলো না। কণ্ঠস্বরে দ্বিগুণ গাম্ভীর্য। তার রাগ টেনে বলল, বৃষ্টির পানি গায়ে লাগাচ্ছ কেন? ভালো লাগছে তাই। বৃষ্টি উপভোগ করতে দারুণ লাগে। আপনার ওখানেও তো বৃষ্টি হচ্ছে, অথচ আপনি সেটার ফিল নিচ্ছেন না। মানুষ এমন তেতো স্বভাবের কীভাবে হয়? দেখুন আমি ভিজছি। আকশা ওর হাতটা আরেকটুখানি বাইরে বাড়িয়ে দিল। মেজবাকে ভিডিও কলে দেখতেই ও চেঁচিয়ে উঠল, আকশা, হাত সরাতে বলেছি। বৃষ্টির পানি লাগাবে না তুমি। মুভ অ্যাওয়ে ফ্রম দেয়ার। চেঁচামেচি আর ধমকেও আকশা সরল না সেখান থেকে, বরং আরও উচ্ছৃঙ্খল হলো। জেদ চাপলো মনে। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ও। ব্যালকনি, এবার ঘর, তারপর সবার থেকে লুকিয়ে সদর দরজা পেরিয়ে সোজা ছাদে চলে গেল। ছাদের দরজায় সিটকেনি টানা ছিল, বৃষ্টির শেষ যাতে সিঁড়িতে আসতে না পারে এজন্য। আকশা অত্যন্ত সন্তর্পণে দরজা খুলল। বৃষ্টির তোড় আর মেঘের গর্জনের কারণে সিটকেনিতে টান দেওয়ার শব্দ নিচতলায় আর গেল না। দরজা খুলতে সামনে সুবিশাল ছাদ উদীয়মান হলো। আধার আসমানের নিচে চুন সিমেন্টের লেপ দেওয়া ছাদের সাদা মেঝেতে বৃষ্টির বড় বড় ফোঁটা আছড়ে পড়ছে। এই আছড়ে পড়া বৃষ্টিগুলো ছন্দের তাল সৃষ্টি করছে। অদ্ভুত এক সুর। আকশা মোহান্বিত হলো। মেজবাকে এতক্ষণ কলে মিউট করে রেখেছিল ও। এবার ফোনটা ছাদে উঠতেই সিঁড়ির কাছে যেই ছাউনি সেখানে নিচে সোজা করে রাখলো, যাতে বৃষ্টির পানি ফোনের উপর না পড়ে। এরপর ভিডিও কল আনমিউট করলো। মেজবাকে তৎক্ষণাৎ ফোন স্ক্রিনে দেখা গেল। একই রকমভাবে বালিশে মাথা রেখে শুয়েছিল ও। ব্যালকনির পরিবর্তে আকশাকে ছাদে দেখে তড়িৎ ছোঁয়া থেকে উঠে বসল ও। আকশা যে কী করতে চলেছে সেটা মিনিট খানেকের মধ্যেই বোঝা গেল। যখন আকশা ফোন থেকে দূরে ধীরে ধীরে ছাউনির বাইরে বেরিয়ে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো, বৃষ্টির দৈত্যকার ফোঁটা ওর গায়ে এই ২-৩ করে অসংখ্য পড়া শুরু করতেই চেঁচিয়ে উঠল মেজবা, আকশা, কী করছো কি? সরে আসো ওখান থেকে, বৃষ্টিতে ভিজো না, অসুখ করবে তোমার। আকশা। এতবার ডাকা সত্ত্বেও আকশার কোনো হেলদোল হলো না, বরং ও প্রচণ্ড উৎসাহিত
ভিজতে ভিজতে ফোনের কাছে এগিয়ে এসে বলল, আষাঢ়ের দারুণ বৃষ্টি দেখুন, আপনিও ভিজুন না। একবার জাস্ট বৃষ্টিটা ফিল করুন, দুনিয়ার সব কাজকর্ম ভুলে যাবেন। প্রয়োজন নেই। আর্মড অফিসারদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তারা সময়ে অসময়ে বৃষ্টিতে ভেজে না। নিজেদের হেলথের প্রতি অলওয়েজ কনসার্ন থাকতে হয় তাদের। তোমাকে সরতে বলছি ওখান থেকে। চরম গম্ভীর স্বরে বলা কথাটা আকশার গায়েও লাগলো না। ও তো বৃষ্টি গায়ে মাখতে ব্যস্ত। মেজবা আতশোয়া হয়ে পেছনে বালিশ রেখে গম্ভীর মুখে ঠোঁটে আঙুল চেপে দেখছে আকশার কর্মকাণ্ড। বৃষ্টির পানিতে সাদা ফ্রক পিঠ পেট বুকের সাথে লেপ্টে রয়েছে। ভেতরে পোশাক স্পষ্ট বোঝা যাচ্ছে। ওড়না ভিজে চুপসে গলার সাথে লেগে আছে। চুলগুলো কপালে গলায় লেপ্টে আছে। অতিরিক্ত আবেদনময়ী দেখাচ্ছে। সহ্য হচ্ছে না মেজবার। এই মেয়ে নাকি অসুস্থ দেখে মনে হয়। হঠাৎ আকশাকে ছাড়িয়ে স্ক্রিনের পেছনের দিকে চোখ পড়তে মেজবা চেঁচিয়ে ডাকল, ওকে আকশা। মেঘের গর্জনের চাইতেও ভয়াবহ চিৎকারটা শুনে আকশা দ্রুত দৌড়ে এগিয়ে আসলো ফোনের কাছে। নিচু হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, ডাকছেন কেন? ভেতরে যাও। বৃষ্টি আর মেঘের গর্জনের শব্দে কথাটা ঠিকমতো শুনতে পায়নি আকশা। এজন্য কান এগিয়ে আবারও প্রশ্ন করে, কি বলছেন? শুনতে পাচ্ছি না, জোরে বলুন। ভেতরে যেতে বলেছি তোমাকে। বিপরীতে পাশের ছাদে দুটো ছেলে চোখ দিয়ে দেখছে, নাকি চোখ খুলে পড়ে গেছে তোমার বোধ বুদ্ধির সাথে সাথে। মেজবা দাঁতে দাঁত পিষে কথাটা বলতেই আকশা চমকে পেছনে তাকায়। দেখে ওদের প্রতিবেশী ছাদে ওই বাড়ির দুজন ছেলে বসে বৃষ্টিতে ভিজছে আর গল্প করছে। উল্টো দিকে ফিরে ওরা। এদিকে ওদের কোনো মনোযোগ নেই। তবু আকশা চটজলদি ফোনটা হাতে নিয়ে দ্রুত ছাদ থেকে নেমে সিঁড়ির এক কোণে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস টানতে লাগলো। মেজবা তখনও কলে। ফোনটা আকশার মুখের সামনে ধরা। ও ভয়ে ভয়ে স্ক্রিনে তাকালো। তাকাতেই বুক ধক করে উঠল। মেজবার মুখের চোয়াল শক্ত, কপালের রগ ফুলে আছে। দাঁত কামড়ে আকশাকেই দেখছে। আকশা অসহায় মুখ করে বলল, সরি, বুঝতে পারিনি আসলে। বুঝতে পারোনি? বুঝবো তোমাকে। আসতে দাও শুধু একবার। আকশা কান্নারত দৃষ্টি ফেলে মেজবার মন গলে। ওর চোখ যায় আকশার বুক আর গলার মাঝ বরাবর। দাঁতে দাঁত পিষে চাপা স্বরে বলেছি না তিলটা অলওয়েজ ঢেকে রাখতে। কথাটা শুনছো আমার? ওকে ওকে বলে কল কেটে দিল মেজবা। আকশা আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি পেরিয়ে নিচে নামলো। ড্রয়িং রুম হতে সোজা নিজ ঘরে। এরপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। ভালোভাবে গোসল সেরে পোশাক পাল্টে নিল। এক কাপ চায়ের জন্য রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই দেখলো ওর শাশুড়ি, নানি শাশুড়ি আর চাচি শাশুড়ি বসে চা খাচ্ছেন। হাসি হাসি মুখ কোনো একটা বিষয় নিয়ে কথা বলছেন। যার জন্য এত খুশি। কাছে এগিয়ে যেতেই আকশা শুনতে পেল, আমার আব্বার জন্য কি রান্না করা যায় ফাতিমা। বাজার সদাই আরও করতে হবে। কাল বাদে পরশুই তো চলে আসবে ছেলেটা। এসে আবার হাটে যাবে। প্রতিবার কোরবানিতেই দুই বাপ বেটা মিলে হাটে যেয়ে গরু কেনে। আমার মেজবা আবার গরু কেনার বিষয়ে ভালো অভিজ্ঞ। মেজবা বাসায় আসছে এই ঈদে। ঈদ তো আর 6 দিন পরে। লোকটা আসার কথা ছিল না তো তাহলে আসছে যে? আকশা বড়সড় একটা ধাক্কা খেল। আম্মা, আমি মশলা বেটে দিই। মেজবার আজ রাজশাহী ফেরার কথা। সকাল থেকে ঈশা বেগম রান্নাবান্না শুরু করেছেন। ও বাড়ির মেয়ে সাথী এসে তরি তরকারি কেটে কুটে দিয়ে গেছেন, ভুঁড়ি পরিষ্কার করে দিয়ে গেছেন, শুধু মশলা বাটা বাকি। এই তরকারিতে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলা ব্যবহার করা হয় না। শিলনোড়ায় বাটা মশলাই বেশিরভাগ সময় ব্যবহার করা হয়। শিলনোড়ার মশলা দিলে তরকারির স্বাদ বাড়ে। এটা ঈশা বেগমের অনুসন্ধান। মশলা বাটার কাজ আকশার ফুফু শাশুড়ি ঋতু বেগম করার তোড়জোড় করছিলেন। তখন আকশা এসে ওর শাশুড়ির কাছে মশলা বাটার অনুমতি চাইতেই ঈশা বেগম দিলেন এক ধমক। বিয়ের 6 মাসের মাথায় এই প্রথম আকশা ওর শাশুড়ির ধমক খেল। হতভম্ব হয়ে তাকিয়ে রইল শাশুড়ি আম্মার দিকে। ঈশা বেগম বেশ রাগান্বিত হয়ে বললেন, তোমাকে আমি মশলা বাটতে বলেছি? এখানে এত মানুষ আছে, তোমাকে কেন করতে হবে? ঘরে যে চুপচাপ বসো। ফলমূল রাখা আছে ডাইনিংয়ে, ওগুলো খাও। রান্নাঘরে এই গরম তাপের মধ্যে এসো না।
আকশা ধমক খেয়ে উল্টো দিকে ঘুরে গুটি গুটি পায়ে হাঁটা ধরলো। যাওয়ার সময় শুনতে পেল ওর শাশুড়ি আম্মা গজগজ করতে করতে বলছেন, আমি আমার আব্বার বউকে আগে কোনো দিন রান্নাঘরে আসতে দেই নাই, তার এখন আমি এই সময়ে রান্নাঘরে কেন আসতে দেব? আমি কি এতই খারাপ শাশুড়ি হয়ে গেছি ঋতু? ঋতু বেগম মাথা নেড়ে সান্ত্বনা দিচ্ছেন ঈশা বেগমকে। থাক ভাবি, তুমি মন খারাপ কইরো না। ও হয়তো ভাবছিল এখানে সবাই অন্য কাজে ব্যস্ত, তাই একটু হাত লাগালে সাহায্য হইতো। এমনিতেই বউরে দিয়ে একটু আধটু কাজ করালে কিচ্ছু হবে না। এই সময়ে সারাদিন শুয়ে বসে থাকলে আরও সমস্যা। তাহলে বাইরে হাঁটাচলা করুক, ঘুরে আসুক, এসব করার কোনো দরকার নেই। ঋতু আছে, আমি আছি, আমরা যতদিন বেঁচে আছি, সুস্থ সবল আছি, ততদিন সব আমরাই করে নেব। আমরা না থাকলে তখন না হয় ওরা সংসার গুছিয়ে নেবে। বড় ভাবির শক্ত গলায় দেওয়া জবাবের পর ঋতু বেগম আর কিছু বলার সাহস পেলেন না, চুপ করে গেলেন তিনি। দুপুর তখন 1টা কি 1:30 হবে। বাইরে কড়া রোদ, জানালার গ্লিলের ফাঁক ফোকর হতে তেজদীপ্ত রোদের ফাল ডিকরে সমান্তরালভাবে রুমের মেঝের ওপর এসে পড়ছে। সোনালু রোদ চিকচিক করছে, ওদিকে তাকালেই চোখ ধাঁধায়, আবার চোখ সরিয়ে অন্যদিকে তাকালে 2-3 মিনিটের জন্য সব অন্ধকারাচ্ছন্ন দেখায়। তারপর আবার সব স্বাভাবিক। আকশা ফ্লোরের ছায়ায় মোড়ানো শীতল এক কোণে বসে সেই রোদ দেখছিল কোঁকড়ানো চোখে। পেটে বাচ্চা আসার পর ইদানিং একটা অভ্যাস হয়েছে ওর। না, ঠিক অভ্যাস নয়, বরং বদঅভ্যাস বলা চলে। সবসময় বিছানায় শুতে বা বসতে ভালো লাগে না ওর। গা জ্বালাপোড়া করে। হুটহাট বালিশ একটা নিয়ে মেঝেতে শুয়ে পড়ে বা বসে পড়ে ও। টাইলস করা মেঝেতে ঘন্টার পর ঘন্টা শুয়ে বসে থাকে। ওর শাশুড়ি, চাচি শাশুড়ি কয়েকবার দেখে রাগারাগি করছেন, সতর্ক করেছেন ঠান্ডা মেঝেতে না থাকতে, এতে ক্ষতি হয়, কিন্তু আকশা শোনেনি। মেঝেতে শুলে বসলে একটু আরাম লাগে, এছাড়া বিছানায় সারাটা দিন ছটফট করে ও। আকশা বসে আপেল খাচ্ছিল, ডাইনিং থেকে নিয়ে এসেছে। এই বাসায় ফলমূল অহরহ যত্র থাকে। পরিবারের বড় সদস্যরা বেশিরভাগই সবাই বাইরে খাবার এড়িয়ে চলেন, তার বদলে ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার, ফলমূল এসব খান। ফল তো তাদের নিত্যসঙ্গী বলা চলে। শুরু থেকেই দেখে আসছে আকশা। ও আগে খুব একটা ফলমূল খেত না, তবে ইদানিং খেতে হচ্ছে ওর শ্বশুরের কড়া আদেশ। প্রতিদিন অন্তত একটা করে হলেও আপেল, কমলা লেবু আর আঙ্গুর খেতে হবে, সে যতই অভক্তি আসুক না কেন। কমলা লেবু আর আঙ্গুর আকশার পেটে সয়নি, গ্যাসের সমস্যা করে। আপেলটা আবার সয়ে গেছে, এজন্য প্রতিদিন 1টা কি 2টো করে আপেল খাচ্ছে ও। আজ সকালে খেতে মনে ছিল না, এজন্য দুপুরে গোসল দেওয়ার পরে মনে পড়তেই নিয়ে ঘরে এসেছে। সব 2টো কামড়ে ফ্রেশ আপেলের গায়ে বসাতে পারেনি। এর মধ্যে রুমের বাইরে বারান্দা পেরিয়ে ড্রয়িং রুমের নয়তো সদর দরজা হবে, সেদিক থেকে হৈ রে শোনা গেল। আকশার খাওয়া থেমে গেল। ও ভুরু কুঁচকে কান পাতলেও বড়দের গলার আওয়াজ শোনা যাচ্ছে হালকা। তবে কি যে বলেছিল সেটা ঠিক বোঝা যাচ্ছে না। আকশা কৌতূহল নিয়ে বের হলো। বারান্দার দরজার কাছে যেয়ে দাঁড়াতে দেখলো ঠিক সোজা সামনের ডাবল সোফায় মেজবা বসে আছে। ওর হাতে গ্লাস, বোধহয় পানি খেয়েছে মাত্র। লোকটা এখন এসেছে, তার না সন্ধ্যায় আসার কথা ছিল? ফোনে নাকি মামনিকে বলেছিল, তাই। আকশার মনে জাগা প্রশ্ন মেজবা শুনতে পেল না, তবে অন্যরা আগেই প্রশ্ন করেছিল হয়তো। তার প্রত্যুত্তরে মেজবার কণ্ঠস্বর শোনা গেল, অ্যাকচুয়ালি ফেরার পথে বাস সব সময় জ্যামে পড়ে, এজন্য ফিরতি টাইম হতে অতিরিক্ত কিছু টাইম বাড়িয়ে বলেছিলাম। তবে আজ লাক ভালো, জ্যাম ছিল না তেমন, এজন্য হ্যাসেল সারা টাইমের আগে চলে এসেছি। মামনি খিদে পেয়েছে। মেজবা জবাবে শেষে মায়ের দিকে তাকিয়ে কথাটা বলতেই ঈশা বেগম ছুটলেন রান্নাঘরে। রান্না তখনও সম্পূর্ণ হয়নি। তরকারি ফাতিমাকে তাড়া দিলেন প্লেটে আলাদা করে সাদা ভাত বাড়ার জন্য। তার ছেলেটা আবার পোলাও খায় না। মেজবা ব্যাগ আর লাগেজ তাহসিনের কাছে দিল, ও নিয়ে ভেতরে রাখলো। মেজবা আর ভেতরে গেল না। ড্রয়িং রুম সংলগ্ন ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে সোজা ডাইনিংয়ে বসে গেল। ঈশা বেগম নিজের ছেলেকে মুখে তুলে খাইয়ে দিলেন। এহসানুল হক এসে পাশে বসে হালচাল শুনলেন। এর মধ্যে তিনি বললেন, আব্বু, আগে যখন চলে এসেছো তাহলে আজই হাটে গেলে ভালো হয়। কুরবানির গরুর হাট তো, বিতিকিচ্ছির অবস্থা হবে আরেকদিন দেরি করলে।
আমরা বরং 3টার দিকে বের হই, তাহলে সন্ধ্যার আগে গরু কিনে ফিরতে পারবো। আচ্ছা আব্বু, আমি খেয়ে ড্রয়িং রুমে রেস্ট নিচ্ছি কিছুক্ষণ। 3টা বাজার 10 মিনিট আগে ডাক দিও। মেজবা আর তার আব্বু ছোট চাচা হাট থেকে গরু কিনে ফিরছেন এই তো কিছুক্ষণ আগে। নিচে প্রতিবারের মতোই গোয়ালঘর তৈরি করে রাখা ছিল, সেখানে গরু রাখার ব্যবস্থা করা হলো। একটা ছেলেকে গরুর দেখাশোনার দায়িত্বে রাখা হয়েছে। সকল ব্যবস্থা সেরে তারা উপরে আসলেন মাগরিবের আজানের পর। মেজবা ভীষণ ক্লান্ত, একে তো 8-9 ঘন্টা জার্নি, তারপরেও আবার বিনা বিশ্রামে হাটে যেয়ে গরু কিনে কয়েক মাইল হতে সেটা বাসা পর্যন্ত নিয়ে এসে থাকার ব্যবস্থা করে দেওয়া, সব কিছুই বলা চলে ও একা হাতেই সামলেছে। ভাব চাচার বয়স হয়েছে, তাদের দ্বারা এত খাটাখাটুনি সম্ভব নয়। মেজবা ড্রয়িং রুমে এসে সুজন সোফায় বসে ধপ করে বসে পড়ল। বাসার মোটামুটি প্রায় সবাই নিচে গরু দেখতে গিয়েছে। বাপ চাচার এনার্জি অনেক, তারা আবার নেমেছে। শুধু মেজবার মামুনি আর ফুপু বোধহয় রান্নাঘরে ছিলেন। মেজবা চেঁচিয়ে ডাকলেন, মামুনি, 1 গ্লাস পানি দাও। ডাকার 2 মিনিটের মধ্যে কোনো সাড়া আসলো না, আর না তো পানি। মেজবা অধৈর্য হয়ে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ালো। ডাইনিং পেরিয়ে রান্নাঘর আর ডাইনিং রুমে প্রবেশের মাঝামাঝি দরজার কাছে আসতেই ভেতর থেকে গলার আওয়াজ শুনে থেমে দাঁড়ালো। চাপা কণ্ঠস্বর, ওর মামুনি। আকসা, মা, তুমি সারাদিন কিছু খাওনি, শুধু একটা আপেল। আর সারাদিন কত কাজে ব্যস্ত ছিলাম জানো তো, এজন্য তোমাকে বেড়ে দিতে পারিনি। তাই বলে তুমি একটু খাবার নিয়ে খাবে না মা? আমার আসলে খেতে ইচ্ছে করছিল না আম্মা, এজন্য খাইনি। খেতে ভালো লাগে না, এখন কটা খেয়ে নাও, না হলে তো শরীর খারাপ করবে। খাবো না আম্মা, খেতে মন চাচ্ছে না। তোমার শ্বশুর আব্বু, মেজবা, তারা কেউ শুনলে কিন্তু তুলকালাম হয়ে যাবে। বাড়ির বউ সারাদিন না খাওয়া, পরে খাবো। এখন যাই, কলি কল দিচ্ছে। একটা অজুহাত দিয়ে কোনো রকমে রান্নাঘর থেকে বের হয়ে বাম দিকে পা বাড়ানোর আগেই ডান পাশে ডাইনিং রুমের দরজার সামনে মেজবাকে দেখে বুক ধক করে উঠল আকসার। মেজবা ঠায় দাঁড়িয়ে আছে সেখানে, চোয়াল শক্ত ওর, তার মানে সব কথা শুনেছে। আকসা আতঙ্কিত হলো, এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। এক দৌড়ে বিকল্প পথ হতে ডাইনিং পেরিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে সঙ্গে সঙ্গে ভেতর হতে দরজা আটকে দিল। তৎক্ষণাৎ বাইরে থেকে একটা ভারী কণ্ঠস্বর শোনা গেল, মেজবার গলা। আকসা, জি। দরজা খোলো। মেজবার ভরাট ঠান্ডা কণ্ঠস্বর শুনে ভয়ে গুটিসুটি মেরে ব্যালকনির পর্দার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল আকসা। এত ঠান্ডা কেন লোকটা? তার তো এমন বরফের ন্যায় শীতল থাকার কথা নয়। নিশ্চিন্তে ঝড়ের পূর্বাভাস। ও আতঙ্কিত সুরে জোরে চেঁচিয়ে বলল, খুলবো না আমি দরজা। আকসা, দরজা খুলতে বলছি, আর একবারও বলবো না। দরজা আজ আমি কোনো মতেই খুলবো না। ঠান্ডা মাথার হুমকিটা পেয়েও পাল্টা চড়া জবাবটা দিতে দ্বিধা করল না আকসা। তৎক্ষণাৎ দরজার ওপাশ থেকে মেজবার কণ্ঠস্বর শোনা গেল, ভালোই দরজা খুলবে, না হলে আজ নিচে গোয়াল ঘরে ওই গরুটার বদলে আমি তোমার কুরবানি দিয়ে দিব। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।